নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর আজ আমাদের আলোচনার কেন্দ্রে বালুরঘাট লোকসভা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। বর্তমান রাজ্য রাজনীতির নিরিখে বালুরঘাট লোকসভা কেন্দ্র এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একথা বলছি কারণ এই লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, এবং বিজেপির প্রার্থী হচ্ছেন সুকান্ত মজুমদার, এবং আরএসপি এবং বামেদের প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত। এখানে মূলত এই ত্রিমুখী লড়াই, এই তিন প্রার্থীর মধ্যেই কিন্তু মূলত লড়াইটা হতে চলেছে। সত্যতা, প্রথমেই যে প্রশ্নটা নিয়ে তোমার কাছে যাব, যে তিনজন হেভিওয়েট প্রার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটে হেভিওয়েট দলের মধ্যে লড়াইটা হবে। লড়াইটা কি মূলত দ্বিমুখী হবে নাকি ত্রিমুখী? দেখো, বামেদের শক্তি একসময় বালুরঘাট লোকসভা কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু পালা বদলের পর যদি দেখি 2009 সালেও কিন্তু বামেরা এই আসন ধরে রাখতে পেরেছিল, কিন্তু 2014 সালে প্রথমবারের মতো বামেদের হাতছাড়া হয়, যেতে তৃণমূল কংগ্রেস, এবং তারপর থেকে কিন্তু বামেদের শক্তি কমতে শুরু করে। বিজেপি ক্ষমতায় আসার পর গত লোকসভা নির্বাচনে কিন্তু বামেদের হাত থেকে, এক কথায় তৃণমূলের হাত থেকে এই আসন ছিনিয়ে নেয় বিজেপি, এবং বিজেপি থেকে জেতেন সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদার কিন্তু বর্তমানে রাজ্য বিজেপির এক কথায় কাণ্ডারি বলা চলে। ফলে স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্র এই মুহূর্তে হেভিওয়েট লোকসভা কেন্দ্র, উল্টো দিকে বামেদের শক্তি কমতে কমতে এই মুহূর্তে বলতে চলে এক কথায় যেটা বলে যে জনমত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু বামেদের। কারণ রাজ্য যে 42টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে একটি বা দুটি আসনে হয়তো বামেরা লড়াই দিতে পারবে, বাকি কেন্দ্রগুলোতে বামেদের জামানত টিকিয়ে রাখাটাই বেশ যথেষ্ট চাপের। তো এই আসনেও একই অবস্থা, যেন বিজেপির প্রধান মুখ, যেহেতু রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার, এখানে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন, মিঠুন চক্রবর্তী এখানে এসেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই যে সুকান্ত মজুমদারকে নিয়ে যে একটা উৎসাহ, এবং উল্টো দিকে বিপ্লব মিত্রকে যদি দেখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দেব কুশমুন্ডিতে সভা করেছেন। তো স্বাভাবিকভাবেই এই হেভিওয়েটের মাঝে বামেরা কোথায় এক কথায় বলে যে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বামেদের। লড়াই মূলত বিপ্লব মিত্র ভার্সেস সুকান্ত মজুমদারই হতে চলেছে। একেবারেই তুমি যেমনটা বললে, একেবারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বালুরঘাটের ছবিটা যদি আমরা দেখি, দীর্ঘদিন আরএসপি এখানে ক্ষমতায় থাকলেও এখন কিন্তু একেবারেই ধ্বংসাবশেষের শেষ সীমায় পৌঁছে গিয়েছে এই আরএসপি বা বামেদের দল, আমরা বলতে পারি। সেখানে লড়াইটা কিন্তু মূলত দ্বিমুখী, মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যেই কিন্তু লড়াইটা হতে চলেছে। গতবারের সাংসদ সুকান্ত মজুমদার, আর এবার তাকেই প্রার্থী করেছে বিজেপি। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের কাছে এই বালুরঘাট লোকসভার জমি ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে, বিশেষত যেখানে উল্টো দিকে মুখ বিপ্লব মিত্রের মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। দেখো, ফিরে যায় 2014 সালে। 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠন কিন্তু সেরকম ছিল না। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে এক কথায় ভয়াবহ আকার জায়গায় পৌঁছে গেছিলো। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে বিপ্লব মিত্র, অন্যদিকে তৎকালীন সাংসদ ছিলেন অর্পিতা ঘোষ। স্বাভাবিকভাবেই এই যে গোষ্ঠী কোন্দলের ফায়দা কিন্তু বিপ্লব মিত্র পেয়েছিলেন, এবং তিনি এই আসন থেকে জয়লাভ করেন। এইবার দেখো, তারপরে বিজেপির যে সংগঠন বেড়েছে, এবং গত বিধানসভা নির্বাচনে বামেরা ধূলিসাৎ হয়ে গেছে, বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসছে, বর্তমানে বিজেপি প্রধান বিরোধী দল। উল্টো দিকে যদি দেখি, সুকান্ত মজুমদার তার রাজনৈতিক উচ্চতা অনেকটা বেড়েছে, সাংসদ হওয়ার পর বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি। সুতরাং বিপ্লব মিত্রকে কিন্তু এবার লড়াই করতে হবে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে। কারণ প্রথমবার তিনি যখন জেতেন, তখন তৃণমূলের পক্ষে যতটা সহজ ছিল, যেটা গোষ্ঠী কোন্দলের কারণে হয়নি। এবার কিন্তু লড়াইটা যথেষ্ট কঠিন। তখন এই যে বর্তমান পরিস্থিতি যদি দেখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এর ফলে কিন্তু তৃণমূল যথেষ্ট চাপে এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবেই বলা চলে এই জায়গায় দাঁড়িয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যেহেতু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উল্টো দিকে বিপ্লব মিত্রকে প্রথমত লড়াই করতে হয় নিজেদের দলের যে গোষ্ঠী কোন্দল আছে সেটাকে সামাল দিয়ে। কারণ গোষ্ঠী কোন্দল যদি আবার মাথাচাড়া যায়, ভোটে যদি ভাগ হয়ে যায়,
বা বিপ্লবিত বিরোধী গোষ্ঠী যারা রয়েছেন তারা যদি সুকান্ত মজুমদারের দিকে সমর্থনটা দেন তাহলে কিন্তু এই আসনে ফলাফল অন্যরকম হবে। কিন্তু বলবো সত্যজিৎ, তুমি যে দুর্নীতির কথা তুললে, আমরা দেখেছি যে 2016-র যে প্যানেল, সেই প্যানেল কিন্তু পুরোটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এসএসসির প্যানেল পুরোটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। 25,753 জনের চাকরি চলে গেছে। এই যে বিপুল সংখ্যক একটা মানুষের চাকরি চলে গেল, এই যে চাকরি হারাদের যে একটা হাহাকার, তাদের সেই ভোটটা কি বিজেপির পরে নাকি তৃণমূলের পরে, সেই সুবিধাটা কে পেতে চলেছে? দেখো, কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন যারা পদে রয়েছেন, যে শিক্ষক পদে রয়েছেন তারা, কারণ তাদের চাকরি হারাতে হবে। উল্টো দিকে যে আদালতে কঠোর রায় রয়েছে যে 4 সপ্তাহের মধ্যে তারা যে বেতনটা পেয়েছেন সেটা ফেরত দিতে হবে। তো স্বাভাবিকভাবে সবচেয়ে বিপাকে পড়বেন এই শিক্ষকরা। এবার উল্টো দিকে এই রায়ের ফলে দেখো, যেহেতু রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই নিয়োগটা হয়েছিল, আর দুর্নীতি এক কথায় জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, শিক্ষক পর্ষদে যারা রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ গাঙ্গুলি, তারা জেলে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবে নিয়োগে দুর্নীতি যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা করেছে যে তারা উচ্চ আদালতে আপিল করতে পারে। তো এই আপিলের পর কি আসে দেখো, যারা বঞ্চিত তারা তো বর্তমানে সরকারের বিরোধী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তাদের বিরোধী অবস্থানটা নিতেই হবে। কিন্তু এই মুহূর্তে যারা শিক্ষক পদে রয়েছেন তাদের সমর্থন, তাদের দিকে সমর্থনটাই কিন্তু রাজ্য সরকার দিচ্ছে এই মুহূর্তে। কারণ দেখো, যদি সমর্থনটা না করে, একদিকে তাদের যেমন যে দুর্নীতিটা হয়েছে, যে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারা এই যাদের কাছে টাকা দিয়েছেন, সে নেতা হোক বা অন্য কারো হোক, তো তাদেরকে দাবি করতে পারেন। তো সেখানে রাজ্যে কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে। এখন দেখো, এই দুর্নীতির একটা তো অ্যান্টি ইনকমবেন্সি তো রয়েছেই, মানুষের ক্ষোভ তো রয়েছেই। ফলে স্বাভাবিকভাবেই এই ভোটটা কোন দিকে পড়ে, কারণ দেখো, আদালতের রায়ের পরে রাজ্য সরকার নিশ্চয়ই তো কোনো পদক্ষেপ নেবেই। কারণ গতকাল এসএসসি ঘোষণা করেছে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রীও রীতিমতো করণদিঘি জনসভা থেকে বলেছিলেন যে উচ্চ আদালতে যাবেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে পাশে থাকার বার্তা এটাও থাকবে। কিন্তু বললো যে দুর্নীতি যেটা হয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার, কারণ দুর্নীতি না হলে পার্থ চট্টোপাধ্যায় হয়তো একদিন জামিন পেতেন। স্বাভাবিকভাবেই এই দুর্নীতির ফল তো সরকারের বিরুদ্ধেই যাবে। কিন্তু ভোট বক্সে দেখো, যেহেতু লোকসভা ভোট, সুতরাং ভোটে জয় পরাজয়টা একটা মার্জিনের ব্যাপার। সুতরাং সেই মার্জিন কোথা থেকে সেটা আলাদা জিনিস। কিন্তু বলবো যে দুর্নীতির বিরোধী ভোটটা শাসক দলের বিপক্ষেই যেতে চলেছে। দেখো, শুধুমাত্র যে দুর্নীতি বা বিভিন্ন ইস্যু, শুধুমাত্র যে মানুষ দলকে দেখে ভোট দেয় এমনটা কিন্তু নয়, প্রার্থীর মুখ দেখেও কিন্তু অনেক সময় ভোটটা উঠে আসে, আমরা দেখেছি। আর সেখানে বিজেপি মুখ করেছে বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারকে। তাকে যদি তার গত 5 বছরের কাজের নিরিখে নম্বর দিতে বলি, 10-এর মধ্যে কত দেবে আর কেন? দেখো, সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর প্রথমত পিছিয়ে পড়া জেলা। কারণ যারা দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু মালদা থেকে অনেকটা ব্যাকওয়ার্ডে, পাশেই রয়েছে বাংলাদেশ। তো স্বাভাবিকভাবে রেল যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। সেখানে সুকান্তবাবু কিন্তু উদ্যোগী হয়ে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলাকে উপহার দিয়েছেন। এর একটা সুফল পাবেন তিনি। পাশাপাশি সুকান্ত মজুমদার কিন্তু যেটা দক্ষিণ দিনাজপুরে যে এয়ারপোর্ট হওয়ার, এরও কিন্তু উদ্যোগ তিনি কিন্তু নিয়েছেন ইতিমধ্যে। পাশাপাশি যে রাজ্যে যে মেডিকেল কলেজ তা গঠনের কিন্তু দাবি তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই একজন সাংসদ, দেখো, সাংসদরা শুধু তো সংসদে গিয়ে বসে হাজিরা দেওয়ার জন্য নয়, কারণ এলাকার কথা তুলে ধরার জন্যই সংসদে পাঠানো হয়। কিন্তু সুকান্তবাবু কিন্তু বেশ কয়েকবার কিন্তু তার সংসদীয় এলাকা বলো বা রাজ্যের বিভিন্ন বিষয়ে কিন্তু সংসদে মুখ খুলেছেন। সেই কারণে কিন্তু তিনি সংসদ রত্ন পুরস্কার 2বার পেয়েছেন। তো সেদিক দিয়ে বলবো সাংসদ হিসেবে যথেষ্ট সফল রয়েছেন সুকান্ত মজুমদার। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব দলই যেমন প্রচারে ঝাঁপিয়েছে, তেমনই প্রচারে ঝাঁপিয়েছেন সুকান্ত মজুমদারও। তিনি কি জানাচ্ছেন শোনাবো।
বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আর একবার উপহার গতবার আমরা দিয়েছি, এবারও বিপুল ভোটে দেব। আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা, অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন। আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক সাহা, তিনিও আমাদের সাথে ছিলেন। এটা আমাদের চরম সৌভাগ্য। যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে, এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন এবং পায়ে হাঁটলেন, এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলেন, এটা বিজেপিতেই সম্ভব। সেজন্য ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমনটা সুকান্ত মজুমদারের মুখে আপনারা শুনলেন, সুকান্ত মজুমদার কিন্তু জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং যেমনটা তিনি বললেন যে বিজেপির একাধিক নেতৃত্বরা কিন্তু বালুরঘাটে এসেছেন তার প্রচারে। মিঠুন চক্রবর্তী, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তার সমর্থনে সভা করেছেন, এবং তার কিন্তু যথেষ্ট একটা প্রভাব এলাকায় থাকবে। এবার যদি আমরা তৃণমূল প্রার্থীকে নিয়ে একটু আলোচনায় আসি, সত্যজিৎ, যে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, তারও কিন্তু রাজনৈতিক জীবন দীর্ঘদিনের, তিনি দুবারের বিধায়ক এবং তারও একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি কতটা লড়াই দিতে চলেছেন? দেখো, অভিজ্ঞতার ভিত্তিতে যদি দেখি তাহলে বিপ্লব মিত্র কিন্তু অনেকটা এগিয়ে সুকান্ত মজুমদারের তুলনায়। কারণ দেখো, একসময় কংগ্রেসের রাজনীতিটা করতেন, এরপর মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তৈরি করার পর প্রথম থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন বিপ্লব মিত্র। তো স্বাভাবিকভাবেই দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরিতে বিপ্লব মিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি কিন্তু সামনে থেকে লড়াই দিয়েছেন। তার একটা প্রমাণ আমি তোমাকে দিই। দেখো, দক্ষিণ দিনাজপুর জেলার যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, কুশমুন্ডি, গঙ্গারামপুর, তপন, বালুরঘাট, কুমারগঞ্জ এবং হরিরামপুর, এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত হরিরামপুর। তখন এই হরিরামপুর থেকে একসময় বিধায়ক ছিলেন প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস, এছাড়া বিধায়ক ছিলেন তোমার রাজ্যসভার সাংসদ যিনি হয়েছিলেন মিনতি ঘোষ। ফলে এই হরিরামপুর কেন্দ্র কিন্তু অত্যন্ত হেভিওয়েট দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। যদিও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর যদি বলি আমরা বালুরঘাট, কিন্তু বলবো রাজনীতির রাজধানী কিন্তু দক্ষিণ দিনাজপুরের এই হরিরামপুর। তো সেখানে বিপ্লব মিত্র কিন্তু তৎকালীন মন্ত্রীপদে থাকা নারায়ণ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেন এবং জয়লাভ করেন। তো স্বাভাবিকভাবেই দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লব মিত্র কিন্তু তৃণমূলকে সামনে থেকে লড়াইটা দিচ্ছিলেন। এবার দেখো, মাঝখানে 2019-এর লোকসভা নির্বাচনের পর বিপ্লব মিত্র কিন্তু দলের উপর ক্ষুব্ধ হই, কারণ তিনি জেলা সভাপতি ছিলেন, অর্পিতা ঘোষ হেরে যাওয়ার পর বিপ্লব মিত্রকে সভাপতি পদ থেকে সরিয়ে দেন, যার ফলে তিনি কিন্তু একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপরে আবার দলে ফিরে এসেছেন এবং গত 21শে বিধানসভা নির্বাচনে হরিরামপুর থেকে জয়লাভ তো করেনি, পাশাপাশি আরও 2টো সিট জেতে তৃণমূল কংগ্রেস। তো এদিক দিয়ে বলবো দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের একদম প্রধান কাণ্ডারি বলা চলে বিপ্লব মিত্রকে, যথেষ্ট অভিজ্ঞ। কারণ সুকান্তবাবু কিন্তু 19-এর লোকসভা নির্বাচনেই তাকে প্রথম রাজনীতিতে দেখা যায়। তো সেই দিক দিয়ে বিপ্লব মিত্র প্রখর রাজনীতিবিদ এবং বর্তমানে মন্ত্রী পদেও রয়েছেন। সুতরাং দুজনের দিক থেকে যদি দেখি তো একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার দেখা যাবে। দেখো সত্যজিৎ, শুধুমাত্র যে নেতাদেরকে মুখ করে বা প্রার্থীকে মুখ করেই লড়াই হয় এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু সংগঠনের একটা সাপোর্ট, সেটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। সেদিকে আমরা যদি বালুরঘাট লোকসভার দিকে তাকাই, 2014 সালের আগে কিন্তু বিজেপির সংগঠন বালুরঘাটে সেভাবে খুব একটা মজবুত ছিল না, কিন্তু বালুরঘাটে তৃণমূলের যে সংগঠন সেটা কিন্তু মজবুত ছিল। আর বর্তমানে লোকসভা ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে বিজেপি নাকি তৃণমূল, কার সংগঠন বেশি মজবুত? না, সংগঠন অবশ্যই তৃণমূল কংগ্রেসের মজবুত। কারণ দেখো, বিগত 21-এর বিধানসভা ভোটের পরে পৌরসভা নির্বাচন, সেখানেও মানে আধিপত্য বজায় রয়েছে তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সেখানে বিজেপি সামান্য কয়েকটি পঞ্চায়েত দখল করতে পারলেও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কিন্তু বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে স্বাভাবিকভাবেই যে লোকাল বডিতে যে ক্ষমতা, এর ফলে কিন্তু দেখো দলের এক নম্বর যে বুথ থেকে কিন্তু সংগঠনটা মজবুত হয়ে যায়। কারণ বিজেপির পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে না থাকায় সেটা যদি আমরা যাচাই করতে দেখি তাহলে হয়তো প্রত্যেক বুথেও বিজেপির সেভাবে মুখ খুঁজে পাওয়া যাবে না। তো সেদিক দিয়ে বলবো সংগঠনের দিক থেকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত মজবুত। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু লোকসভা নির্বাচন,
সুতরাং লোকসভা নির্বাচনে দেশের মানুষ কিন্তু প্রধানমন্ত্রীর মুখকে দেখেই ভোট দিবে। তো সেদিক থেকে বিজেপির প্রধান মুখ 2014 থেকে নরেন্দ্র মোদী, উল্টো দিকে যদি দেখি তৃণমূল কংগ্রেস মূলত আঞ্চলিক দল, সেদিকে তারা যে ইন্ডিয়া জোটে রয়েছে না নেই এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। ফলে স্বাভাবিকভাবেই অপোজিশন মোদির বিরুদ্ধে কিন্তু সেরকম মুখ নেই। তো সেদিক দিয়ে বলবো কিছুটা হলেও যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করেই বিজেপি ঝাঁপিয়েছে, তো এইসব দিক দিয়ে বলা চলে সুকান্ত মজুমদারের পাল্লা কিছুটা হলেও ভারী থাকবে দক্ষিণ দিনাজপুর কেন্দ্রে। একেবারে 1952 সাল থেকে কিন্তু আমরা এই কেন্দ্রে দেখেছি বেশ কয়েকবার হাত বদল হলেও আরএসপি সবচেয়ে দীর্ঘ সময় কিন্তু আধিপত্য চালিয়েছে বালুরঘাটে, 1977 থেকে 2014। এবার সেই আরএসপি পার্টির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত, তাকে প্রার্থী করেছে আরএসপি। কিন্তু আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি এখানে, যে শুরুতেই আমরা বললাম যে একেবারেই ধ্বংসাবশেষ পরিস্থিতি বামেদের, আরএসপি যেহেতু বামেদেরই একটা শাখা সংগঠন, সেখানে এই জয়দেব সিদ্ধান্ত তিনি কতটা ভোট কাটতে পারবে বলে মনে করছো, আর কাটলে সেই ভোটটা কাদের ফরে যেতে পারে? দেখো, যদি আমরা 2019-এর পর দেখি, 19-এ বিজেপি রাজ্য থেকে 18টি আসন পায়। তারপর থেকে দেখো বিজেপি কিন্তু এই রাজ্যের ক্ষমতা দখলের কিন্তু মরিয়া চেষ্টা শুরু করে। সেইখানে কিন্তু বামেদের সেরকম মুখ না থাকায় বামেদের তেমন কোনো আন্দোলন ছিল না, প্রতিরোধ ছিল না তৃণমূলের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই বামেদের যে তৃণমূলের একটা সময় যে অভিযোগ উঠে আসছিল যে সন্ত্রাস, শাসক দলের সন্ত্রাস, যার ফলে কিন্তু বামেরা কিন্তু এক কথায় নিরাপত্তার জন্যই কিন্তু কেন্দ্রের শাসক দল বিজেপির দিকে হাত বাড়িয়েছিল, বিজেপির দিকে ঝুঁকেছিল। তো স্বাভাবিকভাবেই বামেদের ভোট অনেকটাই চলে গেছে বিজেপির দিকে। তো এই মুহূর্তে বলবো বামেরা কিন্তু এখনও বিকল্প মুখ সেভাবে তুলে আনতে পারেনি। তো সেদিক দিয়ে বলবো জয়দেব সিদ্ধান্ত লড়াইটা যথেষ্ট কঠিন, কারণ তিনি নিজের জমানাত যদি ধরে রাখতে পারেন সেটাই মূলত এক কথায় বলবো বামেদের সাকসেস বলা চলে, কারণ সেটাও কিন্তু যথেষ্ট শক্ত কাজ। কারণ দুই হেভিওয়েটের মাঝখানে দেখো বিপ্লব মিত্র রাজ্যের মন্ত্রী, দীর্ঘদিনের পোরখাওয়া রাজনীতিবিদ, এমনকি জেলার প্রধান কাণ্ডারি, উল্টো দিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তো পাশাপাশি দুজনের প্রচারে বিপ্লব মিত্রের প্রচারে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি দেব সহ তারকারা এসছেন। সুকান্ত মজুমদারের সমর্থনে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীরা ঘুরে গেছেন। আমরা গতকালই দেখেছি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ইটাহারে সভা করে গেছেন। এখানে একটা কথা বলবো, এই শুভেন্দু অধিকারী কিন্তু যে রাজনীতিটা করেন সেখানে কিন্তু তিনি সংখ্যালঘুদের যথেষ্ট, কারণ তিনি যখন তৃণমূলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সংখ্যালঘুদের মধ্যে যে জনপ্রিয় বলি সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তাছাড়া এই জেলার উত্তর দিনাজপুর জেলার কিন্তু অবজারভার ছিলেন শুভেন্দু অধিকারী। সুতরাং উত্তর দিনাজপুর জেলার রাজনীতিটা তিনি ভালো মতো বোঝেন। সেই দিক দিয়ে বলো এই ইটাহার বিধানসভা কেন্দ্র কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে পড়ে, সেই কারণে কিন্তু ইটাহারে সভা করে গেছেন শুভেন্দু অধিকারী। ফলে সংখ্যালঘুদের ভোট টানার একটা বিজেপির মধ্যে কিন্তু মরিয়া চেষ্টা শুরু হয়েছে, এর ফলে বোঝা যায়। তো দুই হেভিওয়েট লড়াইয়ের মাঝখানে বামের লড়াই যথেষ্ট কঠিন, জামানত ধরে রাখতে পারলেই সেটাই বলবো সাকসেসফুল পাবে। সত্যজিৎ, দেখো শুধুমাত্র যে প্রার্থী বা দল এটা দেখে মানুষ ভোট দেয় এমনটা কিন্তু নয়, এলাকায় কি কি ইস্যু রয়েছে, কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যার কতটা সমাধান হচ্ছে সেটাকে সামনে রেখেও কিন্তু মানুষ ভোট দেয়। আর এই বালুরঘাট লোকসভার দুটো গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা আর প্রত্যেক বছর বন্যার সমস্যা, কিন্তু মানুষকে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার দেখেছি যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছে, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই কারণে বন্যা রোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য সরকার। এই বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার সরব হতে দেখেছি। সেখানে বালুরঘাটে একটা বন্যার ইস্যু রয়েছে, সেই ক্ষোভটা কি কোথাও গিয়ে বিজেপির ভোট বাক্সে পড়তে পারে? দেখো অবশ্যই না পড়ার কিছু নেই, অবশ্যই পড়তে পারে। মানুষের বিভিন্ন ক্ষোভ থাকে, তো সেই ক্ষোভের প্রতিফলন তো উল্টো দিকে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি যে আমি বলবো গত কিছুদিন আগে যে বালুরঘাটে যে দণ্ডিকাণ্ড ঘটেছিল, কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান, তারপরে তাদেরকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়, এটাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই যেতে পারে। পাশাপাশি দেখো দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু বড় অংশ কী বলে এসটি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই সম্প্রদায়ের ভোট কিন্তু একসময় বামেদের কিন্তু একদম নিশ্চিত ভোট ছিল। তৃণমূল আসার পর এই ভোটটা কিন্তু তৃণমূলের দিকে চলে যায়। বর্তমানে এই ভোটে কিন্তু বড় অংশে ভাগ বসেছে বিজেপি। তো সেদিক দিয়ে বলবো যে বন্যার যেটা বললে
এই ইস্যু তো রয়েছে, পাশাপাশি এই যে আদিবাসী সম্প্রদায়ের বলো বা সোর্স অফ ইনকাম যেটা পরিযায়ী শ্রমিক, এই ইস্যুগুলোও কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু কারণ রাজ্যে সেরকম কিন্তু শিল্প নেই, ফলে স্বাভাবিকভাবেই যার ফলে কিন্তু এই তৃণমূল কংগ্রেস দেখবো ইদানিং যেটা স্লোগান তুলেছে যে 100 দিনের কাজের বকেয়া, তো এর ইস্যু কিন্তু একটা দিক কথা তো সত্যি যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হওয়ার ফলে দেখো আদালতে মামলা উঠেছে, তো কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই আন্দোলন করে কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত করতে পেরেছে যে কেন্দ্রীয় বঞ্চনা, ফলে স্বাভাবিকভাবেই বলে না জোর যার মুলুক তার, তো সেদিক দিয়ে বলবো তৃণমূলের যে আওয়াজ, এই আওয়াজটা কিন্তু বিজেপি যতই বলুক যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির ফলে আটকে রয়েছে, কিন্তু উল্টো দিকে তৃণমূল কিন্তু প্রমাণ, এক কথায় বলবো এতবার প্রচার বলো আন্দোলন বলো মানুষের মনে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, বকেয়া রয়েছে, উল্টো দিকে রাজ্য সরকার যেটা ফিরিয়ে দিয়েছে, এটাও কিন্তু একটা বলবো তৃণমূলের মাস্টার স্ট্রোকই বলা চলে। তো বঞ্চনাগুলো মানুষের যে সমস্যা যে সরকার যখন থাকে তার বিরুদ্ধে থাকার এখন দেখো সব ভোট করাতে, যেহেতু লোকসভা ভোট মানুষকে করানো, এটা কিন্তু বুথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো ভোট যে বুথ বলবো যে বুথ স্তরে যে দল যতটা শক্তিশালী, কারা কতটা ভোট করাতে পারে, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। কারণ অনেক সময় অনেক দলের সংগঠন থাকে না, হয়তো প্রচারে কিছু থাকে না, যার ফলে মানুষের ইচ্ছে থাকলেও ভোটটা সেরকম জায়গায় পড়ে না, তো বুথটা একটু গুরুত্বপূর্ণ। সত্যজিৎ, দেখো আমরা যদি দুজন প্রার্থীর মধ্যে দেখি, সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র, দুজনেই কিন্তু দুটো পদে ছিলেন, সাংসদ পদে ছিলেন সুকান্ত মজুমদার, অন্যদিকে রাজ্যের মন্ত্রী ছিলেন বিপ্লব মিত্র। দুজনেরই কাজ করার যথেষ্ট সুযোগ ছিল তাদের নিজেদের এলাকায়। যদি এলাকার উন্নয়নের নিরিখে আমরা দুই নেতাকে বিচার করি, তাহলে কাকে এগিয়ে রাখবে? দেখো অভিজ্ঞতা নিরিখে বিপ্লব মিত্র সুকান্ত মজুমদার থেকে অনেকটা এগিয়ে, কারণ তিনি একসময় কংগ্রেস ঘরানার রাজনীতি করতেন এবং তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলটা করেন। 2011 সালে যে পালাবদল, সেই সময় কিন্তু প্রথমবার বিধায়ক হন বিপ্লব মিত্র। তার আগে দেখো একাধিকবার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন, বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন, কিন্তু সাফল্য পাননি। কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে কিন্তু যাননি, রাজনীতিটা তিনি কিন্তু করেছেন, যার ফলে কিন্তু একটু একটু করে সংগঠন বৃদ্ধি করেছেন। তো সেদিক দিয়ে বলো দুজনের রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে বিপ্লব মিত্র অনেকটা এগিয়ে সুকান্ত মজুমদারের তুলনায়। বলবো যে কাজের কথা যেটা দেখো দক্ষিণ দিনাজপুরে যে এয়ারপোর্ট নিয়ে সুকান্ত মজুমদার যে আওয়াজটা তোলার পরেই কিন্তু বিপ্লব মিত্র নড়ে চড়ে বসেন এবং তিনিও কিন্তু উদ্যোগী হন। ফলে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি দুজনের মধ্যে প্রতিযোগিতাটা থাকে, তাহলে কিন্তু জেলার সাধারণ মানুষের উন্নতিটা হয়। তো সেদিক দিয়ে বলে এই রাজনৈতিক প্রতিযোগিতা অবশ্যই থাকা উচিত, কিন্তু অভিজ্ঞতার নিরিখে কিছুটা হলেও এগিয়ে বিপ্লব মিত্র। সুকান্ত মজুমদার, বিপ্লব মিত্র, গ্রহণযোগ্যতার নিরিখে কাকে এগিয়ে রাখবে? দেখো গ্রহণযোগ্যতা শুধু তো ব্যক্তি দিয়ে হয় না, দলটাও রয়েছে। কোন দলের দেখো বর্তমানে যদি দেখি কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের বর্তমানে যে 10 বছর শাসনকাল দেখি, সেখানে অনেক ইস্যু রয়েছে, যেমন ইসরোর সাফল্য বিজেপি অনেক সময় তুলে ধরে, পাশাপাশি যে G20 সাবমিটের তার সাফল্যও বিজেপি তুলে ধরে, পাশাপাশি যে ইকোনমিক 5th পজিশনে রয়েছে বর্তমানে ভারতবর্ষ, এটাও কিন্তু বিজেপির অন্যতম প্রধান ইস্যু। তো স্বাভাবিকভাবেই বলবো এই দলের ক্ষেত্রে, যেহেতু সর্বভারতীয় দল বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী, তো সেইদের দলের ভিত্তিতে বলতে গেলে বিজেপি, তাছাড়া উল্টো দিকে তৃণমূল কংগ্রেসে কিন্তু একাধিক দুর্নীতি কিন্তু প্রকাশ্যে, শিক্ষক নিয়োগ বলো, রেশন দুর্নীতি বলো, শাসক দলের থেকে যদিও পলিটিক্যাল ভ্যান্ডেটা বলা হয় যে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু আদালত তো রয়েছে, আদালতের অবজারভেশনেই তদন্তগুলো হচ্ছে। তো সেদিক দিয়ে বলবো দল এবং ব্যক্তি পুরোটা বিচার করলে সুকান্ত মজুমদার ভাবমূর্তি কিন্তু স্বচ্ছ এই মুহূর্তে বলা চলে। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার, অন্যদিকে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র। দুজনেই হেভিওয়েট নেতা। এবার বালুরঘাটের মানুষ কার পক্ষে রায় দেন, সেদিকেই নজর থাকবে ট্রাইব টিভি বাংলার। আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।